নমস্কার, সংকেত অডিও স্টোরিতে আজ আপনারা শুনবেন আচার্য অমৃতানন্দ তান্ত্রিক এবং রক্ত ডাকিনী। সমরূপনাথ, জন্ম 1989 সালে 23 অক্টোবর, তৎকালীন বিহারের বোরাকো স্ট্রিট সিটিতে। পৈতৃক বাড়ি কলকাতার বেলিঘাটায়। স্কুল শিক্ষা কলকাতায়, তারপর বঙ্গবাসী ইভিনিং কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক এবং সবশেষে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর। বর্তমানে তিনি হাওড়ার দাসনগড়ের ভারত জুট মিলের কোয়ালিটি কন্ট্রোল বিভাগে কর্মরত। 2015 সালের হুগলি জেলার 10 দিগন্ত পাবলিশার্স থেকে প্রকাশিত হয় তার প্রথম হিন্দিতে অনুবাদ করা বাংলা কাব্য সংকলন জীবন কে আনমোল রং। এরপর 2018-তে এই প্রকাশনী থেকেই প্রকাশিত হয় দ্বিতীয় হিন্দিতে অনুবাদ করা গ্রন্থ সেতু কে করিব। সমগ্র পরিচালনায় টিম সংকেত অডিও স্টোরি। আজকে গল্প পাঠে ব্রতদীপ, গল্পের সূত্রধর আমি অরূপ। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প অমৃতানন্দ তান্ত্রিক এবং রক্ত ডাকিনী। না না না, এভাবে আর চলতে দেওয়া যায় না। দিনের পর দিন একই ব্যাপার। আমি এই রাজ্যের রাজা হয়ে এ কিছুতেই সহ্য করতে পারি না আচার্য। এবার একটা কিছু করতেই হবে, হয় এসপার নয় ওসপার। কথাগুলো এক নিঃশ্বাসে বলে কিছুটা হাঁপিয়ে উঠলেন রাজা বীরসেন। তার চোখে মুখে স্পষ্ট ফুটে উঠেছে চরম উত্তেজনা। তার সমস্ত কথা এক মনে শুনছিলেন রাজগুরু আচার্য অমৃতানন্দ ঠাকুর। তিনিও এই মুহূর্তে গভীর চিন্তায় মনোনিবেশ করেছেন। আচার্য কেবলমাত্র রাজগুরুই নন, তিনি রাজা বীরসেনের প্রধান উপদেষ্টা ও অপরদিকে একজন তন্ত্রজ্ঞানীও বটে। তার ক্ষুরধার বুদ্ধি বরাবরই রাজামশাইকে রাজপাট চালনায় সুদক্ষ করে তুলেছে। রাজা বীরসেনের খ্যাতি ও প্রতিপত্তি দুই বেড়েছে এই আচার্যের নিপুণ পথ প্রদর্শনে। আচার্যের দেখানো পথেই বীরসেন প্রায় সব যুদ্ধে জয়লাভ করেছেন, কিন্তু বছর খানিক ধরে আচার্যের জ্ঞান ও অভিজ্ঞতা রাজাকে সাফল্য এনে দিতে ব্যর্থ হয়ে চলেছে। ব্যাপারটা শুরু হয়ে প্রায় 14 শতাব্দীর শেষের দিকে গৌরচণ্ডীপুর নামের এই রাজ্যে রাজা গৌরচন্দ্র সেন তার সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন একজন সৎ, বীর, উদার প্রজাপালক। সেই সময় তার সমান শক্তিধর শাসক আশেপাশের কোনো রাজ্যে ছিল না। সেই সময় প্রায় বিদেশি ইসলামী শক্তির আগ্রাসনের আশঙ্কা থাকত। ছোট ছোট স্বাধীন রাজ্যগুলি তাদের সহজলভ্য লক্ষ্য হয়ে উঠেছিল। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাজা গৌরচন্দ্র সেন একটি সংযুক্ত শক্তির স্বপ্ন দেখেছিলেন। বিদেশি শক্তির আগ্রাসন থেকে নিজেদের স্বাধীনতা রক্ষার্থে তিনি আশেপাশের সমস্ত ছোট ছোট রাজ্যগুলিকে সংঘবদ্ধ হওয়ার আহ্বান জানালেন। আশেপাশের প্রায় সব রাজ্যই তার এই ঐকান্তিক প্রচেষ্টায় সহযোগিতার হাত বাড়িয়ে দিল এবং সব রাজ্যই রাজা গৌরচন্দ্র সেনকে তাদের অবিসংবাদিত নেতা বলে মান্য করতে লাগল। রাজা হয়ে উঠলেন মহারাজ। এসবের ফলেই দেশের এই ভূখণ্ডে ইসলামী শক্তি তার দাঁত ফোটাতে পারেনি। সবকিছুই আশানুরূপ চলছিল। ছন্দপতন ঘটল মহারাজ গৌরচন্দ্র সেনের আকস্মিক প্রয়াণে। তার সহমতের ভিত্তিতে স্বর্গীয় মহারাজ গৌরচন্দ্র সেনের একমাত্র পুত্র বীরচন্দ্র সেনকে তারা তাদের নেতা রূপে নির্বাচিত করেন। মোটামুটি সবাই এই সিদ্ধান্তে খুশি হলেও বান্ধবগড়ের রাজা চক্রেশ্বর রায় এই সিদ্ধান্ত কোনো মতেই মেনে নেননি। বীরসেনকে নেতা নির্বাচিত করার পিছনে অন্য রাজ্যগুলির যুক্তি ছিল বীরসেনের বীরত্ব ও তার সাথে থাকা আচার্য অমৃতানন্দের পথপ্রদর্শন। কিন্তু এসব যুক্তি বান্ধবগড়ের চক্রেশ্বর রায় মানতে রাজি ছিলেন না। তিনি অভিযোগ তোলেন যে সেন বংশ ক্ষমতা কুক্ষিগত করার প্রচেষ্টা চালাচ্ছে। তার স্বর্গীয় পিতা রাজা রত্নেশ্বর রায় সংযুক্ত শক্তির সব সিদ্ধান্ত মেনে নিলেও তিনি যে সে পথে হাঁটবেন না তা তিনি স্পষ্টই বুঝিয়ে দিলেন। সংযুক্ত শক্তির সদস্যরা ঐক্যমত হয়ে বান্ধবগড় এবং রাজা চক্রেশ্বর রায়কে বহিষ্কার করার সিদ্ধান্ত গ্রহণ করেন। এই সিদ্ধান্তে প্রবল ক্রুদ্ধ ও অপমানিত হয়ে রাজা চক্রেশ্বর রায় সর্বসমক্ষে ঘোষণা করেন যে তিনি এই অপমানের প্রতিশোধ নেবেন এবং প্রমাণ করবেন যে রাজা বীরচন্দ্র সেন ও আচার্য অমৃতানন্দ ঠাকুর সকলকে নিরাপত্তা দিতে ব্যর্থ। এরপর বছর 10 কেটে গেল। চক্রেশ্বর রায় সংযুক্ত শক্তির রাজ্যগুলির কিছু কিছু এলাকা দখল করতে থাকেন। এবার তিনি গৌরচণ্ডীপুরের একটা এলাকায় তার আধিপত্য স্থাপন করেছেন।
এর উত্তর দিতে রাজা বীরসেন তার সেনা প্রেরণ করেন। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এই যে প্রতিবারই সংযুক্ত শক্তির পাঠানো সৈনিকরা আর রহস্যজনকভাবে নিরুদ্দেশ হয়ে যায়, তাদের কাউকে আর খুঁজে পাওয়া যায় না। এবারেও ঠিক তাই হয়েছে। বীরসেনের পাঠানো সেনাবাহিনী কর্পূরের মতো উবে গেছে। এই ঘটনায় রাজা বীরসেনের উত্তেজনা, উৎকণ্ঠা ও দুশ্চিন্তার প্রধান কারণ। রাজামশাইয়ের উৎকণ্ঠা প্রশমিত করতে আচার্য এগিয়ে এসে বললেন, রাজন, শান্ত হন। এ বিষয়ে আমার আপনার সাথে সংযুক্ত শক্তির সকল সদস্য রাজ্যই চিন্তিত। এমন বিচিত্র ঘটনার কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। যদি আমাদের সৈনিকরা বান্ধবগড়ের সৈনিকদের হাতে নিহত হয়ে থাকে, তবে তাদের মৃতদেহগুলো গেল কোথায়? আর যদি আমাদের সৈন্যদল এতদিন ধরে ওদের কাছে আত্মসমর্পণ করে চলেছে, তাহলে ওদের সৈন্য শক্তি যে পর্যায়ে পৌঁছাতো, সেখান থেকে রাজা চক্রেশ্বর রায় এতদিন সংযুক্ত শক্তির উপর আক্রমণ করে দিতেন। তা তো তিনি করেননি। এইসব শুনে রাজা বীরসেন হতাশ হয়ে বললেন, সংযুক্ত শক্তির অন্দরে ইতিমধ্যেই আমার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজগুরু। এই রহস্যের কিনারা না করতে পারলে পিতার স্বপ্নের সংযুক্ত শক্তি ভেঙে তছনছ হয়ে যাবে। একটা কিছু করতেই হবে আচার্য। আচার্য কিছুক্ষণ চুপ করে রইলেন, মনে মনে কি একটা যেন ভেবে নিলেন। তারপর দৃঢ় কণ্ঠে বলে উঠলেন, রাজন, রাজন, আপনি যদি সম্মত হন তাহলে আমি নিজে বান্ধবগড় যেতে আগ্রহী। আমি গিয়ে চক্রেশ্বর রায়ের সঙ্গে দেখা করব এবং তাকে শান্তি চুক্তি সম্পাদনা করতে আহ্বান করব। এই শুনে বীরসেনের উপর যেন বিদ্যুৎ খেলে গেল এবং তিনি সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, না না আচার্য, আমি আপনাকে এই ঝুঁকি নিতে দেব না। চক্রেশ্বরের ক্রোধ এবং প্রতিশোধ স্পৃহার উন্মত্ত হয়ে আছে। সে আপনার কোনো রকম ক্ষতি করতে পিছপা হবে না। তাই আপনার ওখানে যাওয়া হচ্ছে না আচার্য। আচার্য আবার আশ্বাসের সুরে বীরসেনকে বললেন, সবাই যদি পিছিয়ে আসি তাহলে এই সমস্যার কোনো সমাধান হবে না। একজনকে দায়িত্ব দিতেই হবে। আমি চিরকাল আপনার প্রতি আমার দায়বদ্ধতা পালন করে এসেছি রাজন, আজও তাই করতে চাই। আশা করি এতে সংযুক্ত শক্তির কারোরই কোনো আপত্তি নেই। তাই আপনি আর দেরি না করে আমার বান্ধবগড়ে যাওয়ার ব্যবস্থা করুন এবং বান্ধবগড়েও দূত পাঠিয়ে আমার আসার কথা জানিয়ে দিন। বীরসেনের মনে তখনও হ্যাঁ আর না এর দ্বন্দ্ব চলছে। তবু কি ভেবে যেন তিনি উত্তর দিলেন, তবে তাই হবে আচার্য। আপনি বান্ধবগড় যাবেন, কিন্তু আপনি একা নন। আপনার সঙ্গে আমার দুজন রক্ষী থাকবে। আচার্য তাতে সম্মতি জানালেন। পরদিন সকালে আচার্য অমৃতানন্দ ঠাকুর বান্ধবগড় যাওয়ার জন্য প্রস্তুত হলেন। বীরসেনের মনে এক রাশ দুশ্চিন্তা ও আশঙ্কার ভিড় করে আছে। বান্ধবগড়ে কি হতে পারে তা নিয়ে তিনি চিন্তিত। সংযুক্ত শক্তির সদস্যরাও এসে উপস্থিত। তাদেরও আচার্যকে একা ছাড়তে মন চায় না, কিন্তু আচার্য সকলকে আশ্বস্ত করে বলেন তিনি 100% আত্মবিশ্বাসী যে বান্ধবগড়ের সাথে শান্তি চুক্তি সম্পাদন করতে তিনি অবশ্যই সফল হবেন। তিনি সকলকে তাকে নিয়ে দুশ্চিন্তা না করার অনুরোধ করেন। সকলকে বিদায় জানিয়ে এগিয়ে চলল বান্ধবগড়ের উদ্দেশ্যে। দুপুর গড়িয়ে যখন সূর্য প্রায় অস্তাচলের পথে, তখন আচার্য এসে পৌঁছল ঘোঘর পাহাড়ের পাদদেশে। এই পাহাড় পেরোলে একটি ঝিল পড়বে, সেটি নীল নন্দিনী ঝিল। সেই ঝিল বান্ধবগড়ের সীমা নির্দেশ করে। ঠিক সেই পথেই এগিয়ে চলল। ঘোঘর পাহাড় পেরোতেই বান্ধবগড়ের সীমান্তরক্ষী বাহিনী আচার্যের পালকি ঘিরে ধরল। যখন তারা জানতে পারে যে স্বয়ং আচার্য অমৃতানন্দ ঠাকুর শান্তি বার্তা দিতে এসেছেন, তারা এই খবর রাজসভায় পাঠাবার ব্যবস্থা করে। বেশ কিছুক্ষণ পর রাজসভা থেকে নির্দেশ এসে পৌঁছল, শুধুমাত্র আচার্যকেই বান্ধবগড়ে প্রবেশের অনুমতি দেওয়া হবে। তার দেহরক্ষীদের নীল নন্দিনী ঝিলের ধারেই অপেক্ষা করতে হবে। দেহরক্ষীরা এই প্রস্তাবে মোটেই রাজি হল না, কিন্তু আচার্য তাদের গৌরচণ্ডীপুর ফিরে যেতে নির্দেশ দিলেন। অগত্যা দেহরক্ষীরা নীল নন্দিনী ঝিলের পার থেকেই গড়চণ্ডীপুরের উদ্দেশ্যে রওনা হল। আচার্য দুজন সৈনিকের সাথে এগিয়ে চললেন রাজবাড়ির দিকে। যেতে যেতে তিনি একবার ফিরে তাকালেন নীল নন্দিনী ঝিলের দিকে। গা ছমছম করে উঠল তার। এক অদ্ভুত রকম বিষণ্ণতা যেন চেপে ধরল তাকে।
ঝিলটা যেন এক দৃষ্টে তাকিয়ে আছে তারই দিকে। একটা হিংস্র চিতাবাঘ নিজের শিকারের উপর ঝাঁপিয়ে পড়ার আগে ঠিক যেভাবে নিজের শিকারকে জরিপ করে, এই ঝিল যেন আচার্যের সাথে ঠিক তাই করছে। সন্ধ্যা যখন বেশ ঘনিয়েছে তখন আচার্য এসে পৌঁছলেন বান্ধবগড় প্রাসাদে। আচার্যকে সৈনিকরা রাজসভায় নিয়ে গেল না, বরং তারা ওনাকে নিয়ে গিয়ে বসলো একটি বড় ঘরে। আচার্য দেখে বুঝলেন এটি রাজা চক্রেশ্বর রায়ের ব্যক্তিগত বৈঠকখানা। রায়বংশের পুরুষদের শিকারের শখ। বৈঠকখানা জুড়ে তারই নিদর্শন স্বরূপ নানা বন্য পশুর মাথা দেওয়ালে শোভিত। ঘরের একটি দেওয়ালে টাঙানো স্বর্গীয় রাজা রত্নেশ্বর রায়ের বিশাল প্রতিকৃতি। সেদিকে একটু এগিয়ে গেলেন আচার্য। মনে মনে ভাবলেন পিতা ও পুত্রের মধ্যে কতটা পার্থক্য। একসময় রাজা রত্নেশ্বর রায় নিজে সংযুক্ত শক্তিকে তার নিঃস্বার্থ সমর্থন জানিয়েছিলেন, আর আজ সেসব অতীত। মনে শুধু একটাই প্রশ্ন ওঠে তার, কোন শক্তিতে বান্ধবগড় এতটা শক্তিধর রাজ্যে পরিণত হয়েছে? কি করে সংযুক্ত শক্তির সমর্থন ছাড়া চক্রেশ্বর রায় বিদেশি শক্তির আগ্রাসন থেকে রেহাই পেয়েছে? তবে কি ও ইসলামী শাসকদের হাতে হাত মিলিয়েছে? এইসব প্রশ্নের উত্তর খুঁজতে একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলেন আচার্য। তার চেতনা সজাগ হলো একটি ভারী কণ্ঠের ডাকে। ঘরের দরজায় এসে দাঁড়িয়েছে এক সুস্বাস্থ্যবান যুবক। আচার্য ঘুরে তাকালেন দরজার দিকে। যুবককে দেখে সৈনিকদের সম্মান বর্ষণ দেখে তার বুঝতে অসুবিধা হলো না যে দরজায় যিনি দাঁড়িয়ে আছেন তিনি বান্ধবগড় নরেশ রাজা চক্রেশ্বর রায়। 10 বছরে তার মধ্যে এসেছে আমূল পরিবর্তন। দেখে মনে হয় পাতালপুরী থেকে দৈত্য মাতা দিতির কোনো পুত্র এসে দাঁড়িয়েছে তার সামনে। আচার্য নির্ভীক। তিনি মুখে স্মিত হাসি নিয়ে বললেন, রাজা চক্রেশ্বর রায়। একরাশ ব্যঙ্গ তাচ্ছিল্য মেশানো স্বরে চক্রেশ্বর বলে উঠল, আরে আসুন আসুন আচার্য অমৃতানন্দ ঠাকুর, কি সৌভাগ্য আমার। ও এই বান্ধবগড়ে যে আপনার মতো জ্ঞানী ও গুণী মানুষের চরণধুলি পড়েছে, সেই আমার সৌভাগ্য। তা কি সেবা করতে পারে এই নরাধম আপনার জন্য? আচার্য উত্তর দিলেন, রাজন, আপনি আমাদের প্রতিবেশী, আর প্রতিবেশীদের সঙ্গে শান্তি প্রতিষ্ঠা করা গড়চণ্ডীপুরের প্রাথমিক নীতি। আসুন আমরা একসাথে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হই। এই শুনে এক তীব্র হৃদয় বিদারক অট্টহাসি হেসে উঠল চক্রেশ্বর রায়। তারপর আবার সে ব্যঙ্গ তাচ্ছিল্য মেশানো স্বরে বলতে লাগলো, এতদিন পর আপনাদের সম্প্রীতি ও ভ্রাতৃত্বের কথা মনে পড়েছে আচার্য? সেদিন কোথায় ছিল আপনার এই নীতি কথা, যেদিন আমাকে ও বান্ধবগড়কে সংযুক্ত শক্তি থেকে বহিষ্কৃত করেছিলেন? কি ভেবেছিলেন আপনার রাজা মশাইয়ের কৃতদাস না হলে আমি বিদেশি শক্তির আগ্রাসন থেকে রেহাই পাবো না? দেখুন আচার্য অমৃতানন্দ, ভালো করে দেখুন আজ আমার নেতৃত্বে বান্ধবগড় কতটা সমৃদ্ধ। বিদেশি সৈনিকরা আমার রাজ্যে আক্রমণ করা তো দূরের কথা, নীল নন্দিনী ঝিলের আশেপাশে আসার কোনো সাহস দেখায় না। আর বলছেন শান্তির কথা? তবে শুনে রাখুন, এই ভূখণ্ডে শান্তি সেদিন প্রতিষ্ঠা হবে যেদিন সংযুক্ত শক্তির প্রতিটি রাজ্যে চক্রেশ্বর রায়ের ধ্বজা উড়বে। সেদিন আপনার রাজা বীর সেনকে আমি আমার ভৃত্য বানাবো। কি বললাম? ভৃত্য। আচার্য কিছু একটা বলতে যাচ্ছিলেন, চক্রেশ্বর তাকে থামিয়ে দিয়ে বললেন, আমি জানি আচার্য, এই মুহূর্তে আপনার মনে অনেক প্রশ্নের আনাগোনা চলছে। আপনাকে আমি নিরাশ করব না। আপনার সমস্ত প্রশ্নের উত্তর আপনি পাবেন। মাত্র 3টি দিনের অপেক্ষা করুন। আর 3 দিন পর অমাবস্যা, সেদিন আপনার প্রশ্নের উত্তরও পাবেন, আর পৃথিবীর বুক থেকে সেদিন আপনার শেষ দিন হবে।
ততদিন আপনাকে আমার আতিথেয়তা গ্রহণ করতে হবে। আপনি গুরুজন, তাই আপনাকে কারাগারে নিক্ষেপ করব না, বরং আপনি আমার অনুচরদের নজরবন্দি হয়ে থাকবেন। আর দয়া করে, দয়া করে নিজের ক্ষুরোদার বুদ্ধি এখানে প্রয়োগ করবেন না। না 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 না, মনে রাখবেন, এটা গড় চণ্ডীপুর নয়, এটা বান্ধবগড়। বলে চক্রেশ্বর রায় ঘর থেকে বেরিয়ে গেল। সঙ্গে সঙ্গে দুজন প্রহরী ঘরের দরজার দুপাশে দাঁড়িয়ে পড়ল। আচার্য বুঝতে পারলেন বান্ধবঘরে যা হচ্ছে তা স্বাভাবিক নয়। এই রহস্যের কিনারা করতেই হবে, দেখতে হবে অমাবস্যা এখানে কি ঘটতে চলেছে। গড়চণ্ডীপুরে যখন এই খবর পৌঁছল যে আচার্য বান্ধবগড়ে চক্রেশ্বরে বন্দী হয়েছেন, তখন সংযুক্ত শক্তিতে বীরসেনের নেতৃত্ব দিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল। একাধিক সদস্য রাজ্য বীরসেনকে অপসারিত করার দাবি তুলল। এদিকে গড়চণ্ডীপুরের প্রজারাও তাদের রাজার শুভবুদ্ধি নিয়ে সন্দিহান হয়ে উঠল। তারা একরকম নিরাপত্তাহীনতায় ভুগতে লাগল। ঘরে বাইরে এহেন প্রবল চাপে বীরসেন জোরমার হয়ে পড়লেন। তার আগামী রণনীতি কি হবে তাই ভেবে তিনি দিশেহারা। ওদিকে আচার্য একদিন বান্ধবঘরে কাটিয়ে দিলেন। এই একদিনে প্রহরীদের সাথে কথা বলে কিছু টুকরো টুকরো তথ্য তিনি পেয়েছেন, যা একদিকে সন্দেহজনক, আবার অন্যদিকে অদ্ভুত। এক প্রহরীর বক্তব্য, অমাবস্যার রাতে রাজা চক্রেশ্বর রায় নীল নন্দিনী ঝিলের ধারে এক সাধনা করেন। রাতের প্রথম প্রহর থেকে তৃতীয় প্রহর পর্যন্ত চলে সেই কর্মযজ্ঞ, এবং অমাবস্যার পর 3 দিন চক্রেশ্বর অজ্ঞাতবাসে থাকে। কেউ জানে না সেই সময় সে কোথায় থাকে এবং কেন। এই সব আচার্যের মনে ঘুরপাক খাচ্ছে। তখনই হঠাৎ ঘরে একজন প্রবেশ করল। আচার্য তাকে চেনেন। ও রাজা চক্রেশ্বর রায়ের মহামন্ত্রী চারুশেখর। কিন্তু চারুশেখরকে বড়ই উদ্বিগ্ন দেখাচ্ছে। দেখে মনে হচ্ছে যেন সে লুকিয়ে লুকিয়ে আচার্যের ঘরে ঢুকেছে। কি একটা যেন আচার্যকে বলার চেষ্টা করলো চারুশেখর, কিন্তু প্রহরীদের অবিরত টহলদারির জন্য সে তার কথা বলতে পারল না। তবে ইশারায় আচার্যকে বলে গেল যে সে আজ রাতে তার কাছে আসবে। আচার্য যেন জেগে থাকেন। আচার্য বুঝে উঠতে পারলেন না যে প্রতিপক্ষের মহামন্ত্রীর তাকে কি প্রয়োজনে লাগবে। তার জন্য সে সবার অগোচরে তার সাথে দেখা করতে এলো। তবে আচার্যের মনে হতে লাগলো যে চারুশেখর নিশ্চয়ই কোনো উপকারে লাগবে। তাই আচার্য অধীর আগ্রহে রাত হওয়ার অপেক্ষা করতে লাগলেন। রাত তখন বেশ গভীর। আচার্যের দরজায় দাঁড়িয়ে থাকা প্রহরীরা দরজার দুপাশে একটু জিরিয়ে নিতে লাগলো। আচার্যের চোখে ঘুম নেই। তিনি অপেক্ষারত, কখন চক্রেশ্বর রায়ের মহামন্ত্রী তার কাছে আসবে, কি এমন বলার আছে ওর। এই সব কথাই ভাবতে অন্যমনস্ক হয়ে পড়লেন আচার্য। ঠিক তখনই দরজা খোলার একটা শব্দ হলো। কেউ যেন অত্যন্ত সতর্কভাবে দরজা খুলছে। আচার্য দেখলেন মহামন্ত্রী চারুশেখর উপস্থিত হয়েছে। খুব সাবধানতা অবলম্বন করে সে দরজাটা বন্ধ করে দিল। আচার্য খুব নম্রভাবে চারুশেখরকে বললেন, আমি জানি মহামন্ত্রী, আপনি কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আমাকে বলার চেষ্টা করছেন। আপনি নির্ভীক হয়ে আমাকে নিজের মনের কথা বলতে পারেন। আপনারও আমার কথোপকথন একান্ত গোপন থাকবে। গুরুদেব, আপনি হতে পারেন আমাদের প্রতিপক্ষ রাজ্যের রাজগুরু, কিন্তু আপনার জ্ঞান, বুদ্ধি, বিদ্যা সকলের কাছে সমাদৃত। এই রাজ্যে এই মুহূর্তে যা চলছে সেখান থেকে বেরিয়ে আসতে আপনার থেকে ভালো আর কেউ আমাকে সহায়তা করতে পারবে না। আপনি দয়া করে আমাকে আর এই রাজ্যকে বাঁচান গুরুদেব, এই রাজ্যকে বাঁচান। ঘটনাটা শুরু হয় ঠিক সেই দিন যেদিন সংযুক্ত শক্তি থেকে বান্ধবগড় আর চক্রেশ্বর রায়কে বহিষ্কার করা হয়েছিল। রাজার বয়স তখন বেশ অল্প। তিনি এই ঘটনায় একদিকে যেমন অপমানিত আর ক্রুদ্ধ, তেমনি অন্যদিকে অত্যন্তই হতাশ হয়ে পড়েছিলেন। ভেবেই পাচ্ছিলেন না যে কিভাবে তিনি বান্ধবগড়কে
বিদেশি আক্রমণ থেকে রক্ষা করবেন। সারাদিন ভাবনা চিন্তার পর সন্ধ্যাবেলা তিনি গিয়ে বসলেন ওই নীল নন্দিনী ঝিলের পাড়ে। সেদিন ছিল ঘোর অমানিসা। তিনি বলে গিয়েছিলেন যে যখন তার ইচ্ছে হবে তখন তিনি বাড়ি ফিরবেন। আমরা ওনাকে ওনার মতোই ছেড়ে দিয়েছিলাম। গভীর রাতে একটা বিকট শব্দে রাজ্যের প্রজাদের ঘুম ভেঙে যায়। আতঙ্কে সকলেই নিজেদের বাড়ি থেকে বেরিয়ে আসে, আর তখন তারা লক্ষ্য করে যে আকাশে একটা বিরাট অগ্নিগোলক ভেসে চলেছে, আর তার ভেতর থেকে কি সব উদ্ভট আওয়াজ ভেসে আসছে। অগ্নিগোলকটি আকাশে ভাসতে ভাসতে এগিয়ে চলল রাজ্যের সীমান্ত বরাবর নীল নন্দিনী ঝিলের দিকে। রাজামশাই কিন্তু তখনও সেখানেই ছিলেন এবং দেখেছিলেন সেই অগ্নিগোলককে। সেই অগ্নিগোলকটি আকাশে ভাসতে ভাসতে গিয়ে পড়ল সেই নীল নন্দিনী ঝিলের জলে। ব্যাস, তারপর সব শান্ত। সবাই ভাবল ওটা কোনো বড় উল্কাপিণ্ড, কিন্তু কেউ আঁচ করতে পারেনি যে কত বড় একটা বিপদ ঢুকে পড়েছে বান্ধবগড় রাজ্যে। এরপর রাজাবাবু বাড়িতে ফিরে আসেন। দেখতে দেখতে 3 দিন কেটে গেল। সেদিন রাজ্যে এক তান্ত্রিকের আগমন হলো। তিনি সটান রাজবাড়ির দুয়ারে এসে হাজির হলেন আর রক্ষীদের বললেন, আমি রাজা মশাইয়ের সঙ্গে দেখা করতে চাই, খুব জরুরি দরকার। চক্রেশ্বর রায় প্রথমে দেখা করতে না চাইলেও তান্ত্রিকের নাছোড়বান্দা মনোভাব দেখে শেষমেশ তার সাথে দেখা করতে সম্মত হলেন। তান্ত্রিক রাজামশাইকে যা বললেন তা শুনে আমার গায়ের রক্ত হিম হয়ে গেল। আজ থেকে বহু বছর আগে স্বর্গ থেকে এক কিন্নরী দেবতাদের দ্বারা অভিশপ্ত ও বিতাড়িত হয়ে এদেশে ও দেশে ঘুরে ঘুরে অবশেষে বান্ধবগড়ে এসে পৌঁছায়। তার সারা শরীর দেবতাদের অভিশাপে আগুনের জ্বালায় তপ্ত। অমানিসায় সেই তাপ তার চরমে পৌঁছায়। সেদিন সে কোনো জলাধার খুঁজে সেখানে আশ্রয় নেয় এবং সেই জলাধারে পরবর্তী অমানিসি পর্যন্ত বাস করে। তার মানে সেই দিন রাজা বাবু যে অগ্নিগোলকটি নীল নন্দিনী ঝিলে নামতে দেখেছিলেন সেটি আসলে সেই অভিশপ্ত কিন্নরী। রাজামশাই যদি চান তবে ওই অভিশপ্ত কিন্নরী আজীবন তার দাসী হয়ে থাকবে এবং তার সমস্ত সমস্যার সমাধান করে দেবে। ওর প্রচুর ক্ষমতা, সেই ক্ষমতাকে কাজে লাগাতে হবে। এর জন্য রাজাকে এক কঠিন ক্রিয়া করতে হবে। আসছে অমাবস্যায় যখন ওই অভিশপ্ত কিন্নরী নীল নন্দিনী ঝিল থেকে বেরোবে তখন তাকে একটি এমন ছেলের রক্তে স্নান করাতে হবে যার গত অমাবস্যা থেকে পরবর্তী অমাবস্যার মধ্যে 21 বছর বয়স পূর্ণ হবে। এই রক্তে স্নান করলে অভিশপ্ত কিন্নরী হয়ে উঠবে রক্ত ডাকিনী। সে চিরতরে ওই নীল নন্দিনী ঝিলে প্রতিষ্ঠিত হয়ে যাবে এবং রাজা চক্রেশ্বর রায় যা চাইবে তাকে দিয়ে অনায়াসে তা করাতে পারবে। এইভাবেই প্রতিটি অমাবস্যার রাতে তাকে এমন যুবকের রক্ত নিবেদন করতে হবে যার বয়স 2 অমাবস্যার মধ্যে 21 বছর পূর্ণ হয়েছে। সেদিন থেকে রাজা চক্রেশ্বর রায় এক পাশবিক খেলায় মাতলেন। রাজ্যের প্রত্যেক ছেলেকে নিজের বয়স পঞ্জীকৃত করার নির্দেশ দেওয়া হলো। তারপর সেই পঞ্জিকা অনুসরণ করে প্রত্যেক অমাবস্যায় একজন করে ছেলেকে ধরে আনা হচ্ছে এবং ডাকিনীকে নিবেদন করা হচ্ছে। রক্ত স্নান করে ডাকিনী এখন চক্রেশ্বরের বশীভূত। নীল নন্দিনী ঝিলের আশেপাশেও কোনো সেনা প্রবেশ করলে তারা সবাই ডাকিনীর গ্রাসে পরিণত হয়। এইভাবে চক্রেশ্বর রায় এখন অপরাজেয় এবং বান্ধবগড় দুর্ভেদ্য। আচার্য সব শুনে বিস্মিত ও আতঙ্কিত হয়ে উঠল। তার ধারণা ছিল না যে
চক্রেশ্বর রায় এমন একটি সাংঘাতিক ষড়যন্ত্র করতে পারে? কিছুক্ষণ চুপ করে থেকে উনি মহামন্ত্রীকে জিজ্ঞাসা করলেন, তা চারুশেখর, এই গোটা ঘটনায় তুমি এতটা আতঙ্কিত কেন? কাল বিকেল থেকে আমার একমাত্র ছেলেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না গুরুদেব। রাজ্যের পঞ্জিকা অনুসারে এই গত অমাবস্যা থেকে আসছে অমাবস্যার মধ্যে ওরও 21 বছর বয়স পূর্ণ হবে। আমি আগেই জানতাম যে একদিন রাজাবাবু আমার ছেলের বলি দিতেও পিছপা হবেন না, তাই আমি আগে থেকেই ওর বয়সটা কমিয়ে পঞ্জীকরণ করিয়েছিলাম। আজ থেকে 3 মাস আগেই আমার ছেলের 21 বছর বয়স পূর্ণ হয়েছে। এখন আপনি আমাদের বাঁচান গুরুদেব। এখন যদি আমি চুপ করে থাকি তাহলে আমার ছেলেটা বেঘরে প্রাণ হারাবে। আর যদি সত্যিটা রাজাবাবু জানতে পারেন তবে আমার গোটা পরিবারকে উনি নিশ্চিহ্ন করে দেবেন। গুরুদেব, আমাকে রক্ষা করুন, আমাকে বাঁচান। মহামন্ত্রী, আপনার আমার প্রতি অগাধ বিশ্বাস আমি বিফল হতে দেব না। আপনি নিশ্চিন্তে ফিরে যান। আপনার পরিবার এবং আপনার পুত্র দুই সুরক্ষিত থাকবে। আচার্যের কাছে আশ্বাস পেয়ে চারুশেখর ফিরে গেল। আচার্য গভীর চিন্তায় নিমজ্জিত হলেন। তিনি চারুশেখরকে আশ্বস্ত করলেন ঠিকই, কিন্তু এখন ওদের নিরাপত্তার জন্য কি করবেন তাই ভাবতে লাগলেন। পরদিন সকালে এক ফাঁকে মহামন্ত্রী চারুশেখর এলেন আচার্যের ঘরে। আচার্য তাকে একটি বস্তুর ব্যবস্থা করতে বললেন এবং আশ্বস্ত করলেন যেন মনের জোর না হারান। আসছে অমাবস্যায় এই ঘটনাচক্র তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে চলেছে। মহামন্ত্রী এক মুহূর্ত দেরি না করে আচার্যের বলা দস্তুরের ব্যবস্থা করতে বেরিয়ে পড়লেন। একটু বেলা বাড়তে চক্রেশ্বর রায় আচার্যের ঘরে এসে উপস্থিত হলেন। তিনি একই রকম ব্যঙ্গাত্মক ভঙ্গিতে আচার্যকে বললেন, আগামী নিয়ে অহংকার করবেন না। আচার্য অমৃতানন্দ নিয়তি কখন ঠাকুর, কাকে এবং কি খেলা দেখায় আগামীকাল আপনি তা আপনার শুধু সব অদৃষ্টই প্রশ্নের জানে। উত্তর পাবেন, আর এই জীবদ্দশা থেকে চিরতরে মুক্তি। আজকে পাচককে বলেছি আপনার সমস্ত প্রিয় ব্যঞ্জন রেঁধে খাওয়াবে আপনাকে, যাতে স্বর্গে গিয়ে গৌর সেনের কাছে আমার সমালোচনা না করতে পারেন। কেমন? আচার্য বিন্দুমাত্র বিচলিত না হয়ে চক্রেশ্বরকে উত্তর দিলেন, আগামী নিয়ে অহংকার করবেন না রাজন। নিয়তি কখন কাকে এবং কি খেলা দেখায় তা শুধু অদৃষ্টই জানে। চক্রেশ্বর এক তীব্র তাচ্ছিল্য মিশ্রিত দৃষ্টিতে আচার্যের দিকে একবার তাকিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। অবশেষে অমাবস্যার রাত এসে উপস্থিত হল। সেদিন সকাল থেকে সন্ধে পর্যন্ত আচার্যের নির্জলা উপবাস ছিল। এক মনেই তিনি শুধুই ঈশ্বর স্মরণ করে চললেন। সন্ধ্যার দিকে দুজন সৈনিক এসে তাকে নিয়ে গিয়ে উপস্থিত করল নীল নন্দিনী ঝিলের ধারে। একটি গাছের সাথে তাকে বেঁধে দেওয়া হলো। একটু পরে চক্রেশ্বর রায় সেখানে উপস্থিত হলেন। এক বিরাট হোমকুণ্ড তৈরি করে তাতে অগ্নি সংযোগ করলেন। গোটা এলাকা জুড়ে আচার্য ও চক্রেশ্বর ছাড়া আর কেউ নেই। চক্রেশ্বর বিড়বিড় করে কি সব মন্ত্রপাঠ করতে লেগেছে। একে একে হোমকুণ্ডে প্রথমে মাছ, তারপর বিড়াল, কুকুর, কাঠবিড়ালি ও সবশেষে খাসির মাথা নিবেদন করা হল। রাত বেশ গভীর হয়েছে। অমানিসের নিকশ কালো অন্ধকার তাতে চক্রেশ্বরের অদ্ভুত সব মন্ত্র উচ্চারণ এবং দাউ দাউ করে চলতে থাকা হোমকুণ্ডের লেলিহান শিখা বারবার জানান দিয়ে যাচ্ছে যে আজ রাতে স্থানে কিছু একটা অত্যন্ত অপার্থিব, কুৎসিত, ভয়ঙ্কর ঘটতে চলেছে। ক্রমশ বাতাসটা ভারী হয়ে আসছিল। আচার্য এক মনে চক্রেশ্বরের গতিবিধি লক্ষ্য করছিলেন, যেন সঠিক সময়ের অপেক্ষা করছেন। রাত আরো খানিকটা বাড়তে হাওয়ার গতিবেগও যেন আরো খানিকটা বেড়ে উঠল।
আচার্য ক্রমাগত লক্ষ্য রেখেছেন নীল নন্দিনী ঝিলের দিকে। হঠাৎ ঝিলের জলে একটা তীব্র কম্পন দেখা গেল। ঝিলের ভূপৃষ্ঠে যেন এক সাংঘাতিক ভূমিকম্প সৃষ্টি হয়েছে। ঝিলের জলে বেশ উঁচু উঁচু ঢেউ উঠতে শুরু করলো। আর ঠিক তখনই আচার্য লক্ষ্য করলেন ঝিলের ভেতর থেকে এক জমাট বাঁধা কালচে লাল আভা বেরিয়ে আসছে। আশেপাশের বাতাস আরো ভারী হয়ে উঠেছে। গাছপালাগুলিও যেন এক অজানা আতঙ্কে তটস্থ হয়ে গেছে। যতদূর চোখ যায় শুধু শূন্যতা আর শূন্যতা। আর সেই শূন্যতার বুক চিরে দাপিয়ে বেড়াচ্ছে চক্রেশ্বর রায়ের মুখোচ্চারিত বিরল মন্ত্র। ধীরে ধীরে সেই জমাট বাঁধা কালচে লাল আভা ঝিলের পাড়ে উঠে এল। এখন চারিদিকে একটা দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। সেই দুর্গন্ধে শ্বাস প্রশ্বাস নেওয়াও দায়। আচার্য চুপচাপ সবকিছু লক্ষ্য করে চলেছেন। জলই জীবন, এই সত্যটা মেনে এসেছেন এতকাল তিনি। কিন্তু আজ নীলনন্দিনী ঝিলের জল থেকে যে বা যারা ধীরে ধীরে উঠে আসছে, তারা আর যাই হোক জীবন একেবারেই নয়। এই ভীষণ রকম জীব ও জীবনের পরিপন্থী। এবার চক্রেশ্বর রায় মন্ত্র থামিয়ে বলে উঠল, এসো এসো রক্ত ডাকিনী, আজ তোমাকে রক্তের সাথে গড় চণ্ডীপুর রাজ্যের রাজগুরুকে উৎসর্গ করব। তুমি তুষ্ট হও, তুমি তুষ্ট হও, আর এইভাবেই আমার শত্রুদের ধ্বংস করতে থাকো। ধ্বংস। ঠিক তখনই এক হৃদয় বিদারক গগনভেদী অট্টহাসিতে আশপাশটা ভরে ওঠে। রক্তডাকিনী তার বাস্তব স্বরূপ ধারণ করছে। চক্রেশ্বর উঠে গিয়ে একটি গাছের কোটর খুলে ফেলল। তারপর সেই কোটর থেকে টেনে হিচড়ে বার করে আনল বছর 21 এক তরতাজা ছেলেকে। ছেলেটির মুখে মৃত্যু ভয় স্পষ্ট ফুটে উঠেছে। চক্রেশ্বর আচার্যের উদ্দেশ্যে বলে উঠল, দেখুন আচার্য অমৃতানন্দ, দেখুন আপনার চোখের সামনে আপনার সব প্রশ্নের উত্তর রয়েছে। আজ আজ আমি এই ছেলেটির রক্তে এই রক্ত ডাকিনীকে স্নান করিয়ে আমার রাজ্যকে আরো দুর্ভেদ্য, আরো শক্তিশালী করে তুলব। আপনি আমাকে কোনোভাবেই আটকাতে পারবেন না। এবার আচার্য ব্যঙ্গাত্মক ভঙ্গিতে চক্রেশ্বরের প্রতি হেসে উঠলেন। চক্রেশ্বর একটু ঘাবড়ে গিয়ে বলল, মৃত্যুকে সামনে দেখে আপনার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে। মস্তিষ্ক বিকৃতি আমার নয় রাজন, মস্তিষ্ক বিকৃতি হয়েছে তোমার। তুমি মহামন্ত্রীর পুত্রকে ডাকিনীর কাছে সমর্পণ করে অজেয় হয়ে উঠতে চাইছ। তা বেশ, এবার বলো তো, তুমি তো তোমার রাজ্যের প্রতিটি কিশোরের বয়স সরকারি খাতায় নথিভুক্ত করিয়েছ। নিশ্চয়ই এ কাজ তোমার মন্ত্রী শস্ত্রীদের দিয়েই করিয়েছ তুমি। হ্যাঁ, এই কাজে আমার সবচাইতে সুদক্ষ মন্ত্রী এবং কর্মচারীদের নিযুক্ত করেছিলাম আমি। তারাই সময় মতো আমায় জানিয়ে দেয় যে এরপর কোন ছেলেটিকে নিবেদন করা হবে। বেশ 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 রাজা, নথিভুক্ত হওয়ার প্রত্যেকটি ছেলের বয়স তাদের জন্মকুণ্ডলীর সাথে যাচাই করে নেওয়া হয়েছে তো। এবার চক্রেশ্বরের চোখে মুখে থাকা সেই অসীম উৎসাহ এক মুহূর্তেই ম্লান হয়ে এল। যাচাই না করাটাই স্বাভাবিক তোমার কাছে, কারণ মানুষ যখন ক্রোধ, ঘৃণা, ঈর্ষা, লোভ এবং অহংকারের নেশায় আকণ্ঠ মত্ত হয়ে থাকে, এরকম ভাবেই অসতর্ক বেপরোয়া মস্তিষ্কের পরিচয় দিয়ে থাকে, যেমনটা তুমি দিয়েছ আজ। এবার চক্রেশ্বর কাঁপা কাঁপা গলায় বলল, এসবের কোনো প্রয়োজন আজ পর্যন্ত পড়েনি। আচার্য এবার দৃঢ় কণ্ঠে বললেন, প্রয়োজন পড়েনি, কিন্তু আজ পড়বে। যদি তুমি সময় মতো এই কাজটা করতে, তাহলে তোমার জানা উচিত ছিল যে ওর বয়স আজ থেকে প্রায় 3 মাস আগেই 21 বছর পূর্ণ করে ফেলেছে। তাই ও তোমার কোনো প্রয়োজনই লাগবে না।
এবার চক্রেশ্বরের চোখে মুখে তীব্র আতঙ্ক ফুটে উঠল। সে বিড়বিড় করে বলতে লাগলো, না ঠাকুর, আপনি মিথ্যে কথা বলছেন, মিথ্যে কথা। আমার সাফল্য আপনার অসহ্য লাগছে, তাই মিথ্যাচার করছেন না? হ্যাঁ, মিথ্যে বলছেন। আচার্য নির্ভীকভাবে উত্তর দিলেন, আমি জানতাম রাজন, আমি জানতাম তুমি আমাকে অবিশ্বাস করবে, তাই আমি এই ছেলেটির জন্মকুণ্ডলী বানিয়ে এনেছি। তুমি চাইলে নিজে এসে যাচাই করে দেখতে পারো। আমার কোমরে সেটি গোঁজা আছে। জন্মকুণ্ডলী মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি, তাই তা কখনো মিথ্যে হতে পারে না। চক্রেশ্বর দৌড়ে এসে একটানে আচার্যের কোমর থেকে ছেলেটির জন্মকুণ্ডলীটি বের করে নিলেন এবং সেটি দেখে যেন তার পায়ের তলা থেকে জমি সরে গেল। চক্রেশ্বরের হাত থেকে খসে পড়ল তালপাতার উপর তৈরি মন্ত্রী পুত্রের জন্মকুণ্ডলী। সে ছিটকে এক পা পিছিয়ে গেল। ওদিকে সে জমাট বাঁধা কালচে লালাবাহা পাহাড় প্রমাণ আকার ধারণ করেছে। ধীরে ধীরে সে অন্ধকারে এক বিভৎসময় কুৎসিত ভয়ঙ্কর মুখাবয় ফুটে উঠতে লাগলো। চক্রেশ্বর ভয়ে কাঁটা হয়ে সেদিকে তাকাল। কি সাংঘাতিক ভুল সে করে ফেলেছে সেটি আর তার বুঝতে বাকি রইল না। সে এবার করুণার্ত চিৎকার করে বলল, আমার একটু সময় দাও ডাকি, আমার একটু সময় দাও, আমি তোমাকে রক্ত স্নান করাবোই। হ্যাঁ, আজ আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, দোহাই দোহাই চোখের নিমেষেই চক্রেশ্বরের দেহটা শুকনো শাল পাতার মতো হাওয়ায় ভেসে উঠল। তারপর হাওয়ায় বেশ কয়েক পা ঘুরে একে একে তার দুটি হাত, দুটি পা ও মাথাখানা দেহ থেকে বিচ্যুত হয়ে খসে পড়ল হোমকুণ্ডের আগুনে। দেখে মনে হয় যেন কেউ প্রবল ক্রুদ্ধ হয়ে টেনে ছিঁড়ে ছিঁড়ে সেগুলিকে আগুনে ছুঁড়ে ফেলে দিচ্ছে। কয়েক মুহূর্ত চক্রেশ্বরের তীব্র আর্ত চিৎকার শোনা গেল। তারপর সব শান্ত। ততক্ষণে এই ঘটনার বিভৎসতায় মহামন্ত্রী ছেড়েও আচার্য চোখ বন্ধ করে ফেলেছেন। তারা যখন চোখ খুলল তখন সেই জমাট বাঁধা কালচে লালা ভাটি আর নেই। চারিদিকে নিস্তব্ধতা। এতক্ষণে মহামন্ত্রী চারুশেখর সেখানে উপস্থিত হয়েছেন। তিনি সত্বর আচার্য ও নিজের পুত্রের বাঁধন খুলে দেন এবং আচার্যের পায়ে লুটিয়ে পড়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, আপনি ধন্য আচার্য, আপনি ধন্য। আপনি নিজের প্রাণ বিপন্ন করে আমার একমাত্র পুত্রের প্রাণ রক্ষা করেছেন। তখন যদি আপনি ওর জন্মকুণ্ডলীর ব্যাপারে আমাকে না বলতেন, তাহলে হয়তো আজকে আমি আমার ছেলেকে চিরতরে হারিয়ে ফেলতাম। রাজা চক্রেশ্বর রায়ের আপনার প্রতি করা দুর্ব্যবহারের জন্য আমি এবং সমগ্র বান্ধবগণ যারপরনায় লজ্জিত। আমি কালই আপনাকে সসম্মানে গড়চণ্ডীপুর পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। আমি গড়চণ্ডীপুরে ফিরেই বান্ধবগড়কে সংযুক্ত শক্তির অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেব। এবার বান্ধবগড়ের গুরুদায়িত্ব আপনার কাঁধেই রইল মহামন্ত্রী চারুশেখর। এরপর দুই রাজ্যের মধ্যে এক সুন্দর সৌহার্দ্য স্থাপন হল। দীর্ঘদিন সংযুক্ত শক্তি বিদেশি আগ্রাসনকে প্রতিহত করতে সফল হয়েছিল, কিন্তু কালের নিয়ম বড়ই নির্মম। একটা সময়ের পর সংযুক্ত শক্তির প্রতিটি রাজ্যই বিদেশিদের কাছে পরাভূত হয় এবং সেই পরাজয় থেকেই নতুন সংগ্রামের জন্ম হয়, যা কয়েক যুগ যুগ ধরে চলতে থাকে, যতদিন না ভারতবর্ষ প্রকৃত ভারতীয়দের দ্বারা শাসিত হয়। নমস্কার, সংকেত অডিও স্টোরিতে এতক্ষণ শুনছিলেন সমরূপ নাথের লেখা গল্প আচার্য অমৃতানন্দ তান্ত্রিক এবং রক্তডাকিনী। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে পরবর্তীতে আমাদের আপলোড করা গল্পের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এরপর অন্য একদিন অন্য এক সময় আমরা অন্য একটি গল্প নিয়ে এসে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।